Happy anniversary! Happy anniversary to us! আমাদের বিশেষ দিনে নীলু আমাদের সঙ্গে থাকবে না, এটা হতে পারে? লাইফের কো প্যাসেঞ্জার, লাইফের গাড়ি। কি রে উঠলি কেন হাওয়া করে? রেনো রেনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এতদিন তো আমাদের সঙ্গে আপনারা ঘুরলেন বিশাখাপত্তনম, তো হঠাৎ করে ভাবছেন যে কি হলো। আসলে আজকের দিনটা আমাদের জন্য ভীষণই একটা স্পেশাল দিন, ওই জন্য ভাবলাম যে আজকের দিনটা একটু স্মৃতির পাতায় বন্দি করে রাখা যাক একটা ব্লগের মাধ্যমে। ওই জন্য আজকে ভাবলাম একটুখানি ট্রাভেল ব্লগে ব্রেক দিয়ে আজকে এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে 24শে জানুয়ারি 2025। আজকের এই দিনে 3 বছর আগে আমার বিয়ে হয়েছিল, আমাদের বিয়ে হয়েছিল। উপলক্ষে আজকে সত্যি বলতে প্ল্যান প্রোগ্রাম তো খুব একটা সেরকম কিছুই নেই। এখন ঘড়িতে বাজে এই দেখুন 12টা 20। সকাল থেকে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো আস্তে আস্তে গোছালাম। প্লাস ঘরের যে কাজকর্মের জন্য আমরা যার উপরে ভীষণ রকম ডিপেন্ডেন্ট, সেই জেঠিমার বাড়িতে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো উনি আজকে প্রায় সপ্তাহ দেড়েকের ওপর আসছেন না। তো গত 10ই জানুয়ারি আমরা ট্রিপ কমপ্লিট করে ফিরেছি, আর তারপর থেকে দুজনে মিলে টুকটুক করে ঘরের সমস্ত কাজ, নিজেদের কাজকর্ম, অফিস, আমার টিউশন পড়ানো থাকে, সেই সঙ্গে একটা ছোট বিজনেস আছে, মানে সবকিছু মিলিয়ে মানে প্রচন্ডই হেক্টিক যাচ্ছে। ওই কারণে না কিছু কিছু ভিডিওতে আপনাদের রিপ্লাই দিতে আমার একটু সময় লাগছে। তো যাই হোক, বেশি কথা বলবো না এখন, যেহেতু মানে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমার স্নান হয়ে গেছে, সকালে একটু চা বিস্কুট খেয়েছি, খুব বেশি ভারী ব্রেকফাস্টও করা হয়নি। তো এখন একটু পুজো করব, তারপরে প্ল্যান, তারপরে বলছি। এই আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য ভালো জবার মালা বাজারে সেরকম পাওয়া যায়নি। আমি দেখেছি বৃহস্পতিবারের পরদিন সকালবেলাটা বাজারে ফুলের খুব আকাল থাকে। আমার মনে হয় আগের দিন যদি আমি আনিয়ে রাখতাম তাহলে বোধহয় ভালো করতাম। যাই হোক, যেরকম ভাবে পেরেছি সুন্দর করে সাজিয়েছি। এই হলো। কিন্তু আমাদের বিয়ের বরমশাই কই? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তো বলো, 3 বছর হয়ে গেল, তোমার কেমন লাগছে আজকে? তার আগে তুমি বলো। তোমাকে আমি বললাম যে একটা ভালো জামা পরতে, একটু কেকটা কাটবো, তো তুমি রেডি ফেডি হয়ে বসে, কি ব্যাপার? না, আমি ভাবলাম কি বলতো, আসলে মানে জানুয়ারি তো নামেই জানুয়ারি, যা টেম্পারেচার চলছে বাবা, সত্যি আমাদের এই যে ঘরে পাখা চলছে, তো সেই কারণে এটা একটু যেহেতু একটু খোলামেলা বলতে মানে হাওয়া হাওয়া যাওয়া। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আসলে সত্যি কথা বলতে আমাদের কিছু কারণবশত মন মেজাজ খুব একটা ভালো নেই, ফলত আমাদের
সেলিব্রেশনে আর সত্যি কথা বলতে অ্যানিভার্সারি যে আমরা খুব সেলিব্রেট করি সেরকমটাও না, খুব সিম্পল ভাবেই কেটে যায়, ছোট করেই আর কি। আশা করি মানে যা আর কি যতটুকু খারাপ যা চলছে সেটা যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর বাই দ্য ওয়ে হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স এগেইন। আর আমাকে এক্সাইটমেন্টের চোটে কাল রাতে আমাকে শুভেন্দু একটা দারুণ গিফট দিয়েছে, এই যে ইদানিং কালে আমার প্রচুর এখানে দেখুন আমার সমস্ত এখানে অ্যারোমেটিক অয়েল, এইসব মোমবাতি, বিভিন্ন রকমের মোমের এখানে খাজানা পুরো, এই যেটার মধ্যেও আছে প্রচুর প্রচুর সমস্ত এগুলো আমার মোমবাতির কালেকশন। আমি মোমের আলো ভীষণ ভালোবাসি, আরো ভেতরে এইদিকে প্রচুর আছে এই যে। তো সেই জন্য এরকম একটা খুব সুন্দর জিনিস আমাকে শুভেন্দু গিফট করেছে। এটা একটুখানি দেখ, মানে চালিয়ে একটুখানি দেখাও। এটা এই এটা একটা অ্যারোমা ডিফিউজার, এরকম সুন্দর এরকম স্টিম আসে, কি সুন্দর গন্ধ। এটার ভেতরে আমি একটুখানি জল দিয়েছি আর একটু একটা লেমন গ্রাস ফ্লেভারের একটা অ্যারোমেটিক অয়েল দিয়েছি। ইন্দ্রাণীর আসলে এই মানে সুগন্ধ, ধূপকাঠি, হ্যাঁ, এই বিষয়গুলো ইন্দ্রাণীর মানে বিশাল একটা শখ আছে। হ্যাঁ, সব জায়গায় গিয়ে যেখানে ঘুরতে যায় সেখানে একটু মোমবাতি, একটু সুগন্ধ মোমবাতি, তারপরে হ্যান্ডমেড ধূপকাঠি এগুলো কিনে নিয়ে আসে। তো আমি ভাবছি ওকে কি দেওয়া যায়। এবার সত্যি কথা বলতে এর আগে বিবাহ বার্ষিকীতে, জন্মদিনে ওর যেগুলো সেই সময়ের দরকার ছিল সেগুলো মোটামুটি গিফট করা হয়ে গেছে। তারপরে ওর মুখে আমি কিছু আর শুনিনি এই রিসেন্টলি। তো এটা আমি নিজের বুদ্ধিই লাগালাম যে এরকম একটা জিনিস, যাতে ঘরটাও সুগন্ধ হবে, কারণ সবসময় তো আর মোমবাতি জ্বালানো সম্ভব হয় না। এটা থাকলে শীতকালে স্পেশালি আমরা মোমটা জ্বালাই, আর এই অ্যারোমা ডিফিউজার এইগুলো শীতকালে বেশি ভাল লাগে, নইলে গরমকালে চতুর্দিকে যা গরম। যাই হোক, আর একটা দারুণ জিনিস দিয়েছে আমার ভীষণ পছন্দ, আমার অল টাইম ফেভারিট জিনিস, এই যে ফুল। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন যেন আমাদের জীবনটা এরকম ফুলের মতো সুন্দর হয়, এবং আমরা আমাদের চারপাশের মানুষগুলোকেও যেন এইরকম হাসি মুখে সবসময় দেখতে পারি। আর ইন্দ্রাণীকে যখন মানে কালকে রাত্রে আমি দিলাম এই ফুলটা, ইন্দ্রাণী এক্সপেক্টই করেনি যে আগে থেকে আমি এরকম একটা ফুল টুল আর কি ব্যবস্থা করে রেখেছি। আমি ভেবেছিলাম তোর সাথে গিয়ে কিনবো, যেরকম আগের বার করেছিলাম। আগের বার আমরা মল্লিকঘাটে গেছিলাম, অনেক ফুল প্রচুর কিনে এনেছিলাম। তো এবার তো শুভেন্দু আর সময়ও পাইনি, সত্যি কথা বলতে। বললাম কিছু এমন ঘটনা চলছে, যাই হোক এইটা কাল রাত্রে ও এনে দিয়েছে। আর এটার সঙ্গে যেটা এসেছে ওটা দেখো। ও হ্যাঁ হ্যাঁ, আর একটা গিফট আছে। হ্যাঁ, এইটা আমার দারুণ লেগেছে, খুবই সুন্দর। এই যে এটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওই মাছ রাখার যে বোল হয় না ওই রকম, কিন্তু এটা একটা ফ্লাওয়ার ভাস। আসলে আমাদের ভাস আছে, কিন্তু সেগুলো না এরকম ক্লিয়ার নয়, ট্রান্সপারেন্ট নয়। ভাস আছে যার মধ্যে আমি গাছ রেখেছি। হ্যাঁ, এবার ওগুলো তো অকুপাই হয়ে গেছে। এবার এইটা যে এনেছি, এবার এগুলো মানে খুলে নিয়ে জলের মধ্যে রেখে দিলে একটু সুন্দর থাকবে। তো এই আর কি। আর একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমার এটা রিকোয়েস্টে আনা হয়েছে, কারণ শুভেন্দুর এই সমস্ত কেক। আর যেটা ব্যাগ ভর্তি এনেছি সেটা আর কি এনেছি, আর তো কিছু নেই। এটা কে নেবে? এটার কথা তো তুই আমায় বলিস নি। এটা কখন এসেছে? সকালে? সেটা বাদ দে, কখন এসেছে তাহলে জিনিস আমি দেখতেই পেয়েছি। তোকে তো কাল রাতে বললাম আমি, তখন তুই কি তখন কি তুই ঘুমিয়েছিলি? তুই ঘুমিয়েছিলি। কি সুন্দর। তবে এই ক্যালোরি আমি একা খাচ্ছি না, শেয়ার করে খাবো। কত চকলেট, আর কি আছে বলতে। দেখ দেখ, আমার খুব পছন্দের চকলেট। আরে শাবাশ, এইটা আমি শেয়ার করবো না। থ্যাংক ইউ সো মাচ। আসলে চকলেট ফ্লেভারের যে কোনো জিনিসই ইন্দ্রাণীর ভীষণ ফেভারিট। আর এটা কি? খুলে দেখ। পিভিআর লেখা, সিনেমা হলে। এখানে করণ জোহরের ছবি আছে। এটা কি করে খুলবো? এই যে এটা পিল করি। হ্যাঁ, পিল কর। এই দেখ, ক্যারামেল পপকর্ন। হ্যাঁ, খা। কেমন খেতে? সিনেমা হলের মতো। হ্যাঁ, প্রচুর খাবার জিনিস বলো। থ্যাংক ইউ সো মাচ। তবে দুঃখের বিষয়, শুভেন্দুর জন্য আমি একটা সুতোও কিনতে পারি, আমি কিছুই কিনতে পারিনি। তো শুভেন্দুর জন্য তুই শুধু রোড ট্রিপ গুলোতে নিজেকে ফিট রাখ, তাহলেই একদম চলবে।
এনিওয়েজ আরেকটা যেটা বললাম আমার পছন্দ এসেছে সেটা হচ্ছে একটা অ্যানিভার্সারি কেক। কেক টেস্টি পেলে আমি সত্যি আর কিছু চাই না। তো ওয়াও, এটার মধ্যে লিখিসনি? না, ওটার মধ্যে লেখাইনি, এই যে এটা দিয়েছে ঠিকই আছে। দাঁড়া মশাই। আর ক্যান্ডেল আনিসনি? 3 লেখা ক্যান্ডেল। যা, মানে শুভেন্দু এদিক থেকে খুব ভালো যে যতটুকু ওকে বলে দেবো ঠিক ততটুকুই করে আনবে, নিজের বুদ্ধিটা লাগাবে। এখানে ক্যান্ডেল আছে। হ্যাঁ, বার্থডেতে সান্দাকফু ক্যান্ডেল। এটা সান্দাকফুতে আমরা খুব মানে ভেবেছিলাম যে শুভেন্দুর বার্থডেটা একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেলিব্রেট করবো, আমি কেঁপে এমন হয়ে গেল, আবার হয়নি। এখানে লাগাবো 3টে ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ লাগাও। তো এখানে বলে রাখি, সান্দাকফুর কিন্তু ফুল সিরিজ ইউটিউবে আছে আমাদের চ্যানেলে। আর আমরা যেভাবে দেখিয়েছি, আমি গ্যারেন্টি দিচ্ছি যে ওই রকমভাবে এক্সপিরিয়েন্স থ্রু ভিডিও আপনাদের হয়তো প্রথমবার হবে। তো যান চ্যানেলে গিয়ে সান্দাকফু সিরিজটা দেখে ফেলুন। বাকি এখানে আমি 3টে ক্যান্ডেল লাগিয়েছি যেহেতু 3। আচ্ছা, এবার আমরা কেকটা কাটবো, তারপরে বিয়ের কিছু মজার মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আমি খাই আগে। বাবা, কেকটাতে তো অনেক লেয়ার, মাঝে একটা রেড ভেলভেটের লেয়ার আছে, খুব সুন্দর হলো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হ্যাঁ দাঁড়া 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 এবার আচ্ছা, আমাদের বিয়ের বয়স আর আমাদের এই ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু একই। বিয়ের ঠিক আগের দিন এই ইউটিউব চ্যানেলটা আমি চালু করেছি, 2 দিন আগে 22 তারিখ। তো আজকের এই কেক কাটাটা আমাদের অ্যানিভার্সারি প্লাস আমাদের ইউটিউবের অ্যানিভার্সারি। তো 3 বছরে মোটামুটি 700টা কন্টেন্ট আমরা তুলেছি। তার মধ্যে শুরুর দিকে তো কিছু হাবিজাবি ছিল, তো স্লোলি চেষ্টা করছি যাতে আরো কিছু বেটার এবং কোয়ালিটি কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অনেক অনেক ভালোবাসুন, কারণ ওইটাই সব থেকে বড় গিফট আপনাদের থেকে। এক্স্যাক্টলি, আমরা আসলে আশা করিনি যে এত মানুষের ভালোবাসা আমরা পাবো, এবং যখন পাচ্ছি তখন সেটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা ফিলিং। আর সেটা মাথায় করে রাখি আমরা সবসময়, আমরা কখনোই আমাদের অডিয়েন্সকে কখনোই আমরা টেকেন ফর গ্রান্টেড নিই না, কারণ আপনারা আছেন বলেই অড কাপল আছে। অড কাপল সম্পর্কে অনেকের অনেক কৌতূহল আছে আমি জানি, তবে আস্তে আস্তে আমি সেগুলো সবই আপনাদের উত্তর দেব, তবে একটু সময় লাগবে এই আর কি। তবে একটু কৌতূহল থাকা কিন্তু ভালো, জানো। A few moments later. ফাইনালি এখন ঘড়িতে বাজেই দেখুন 2:24, আমরা আবার বেরোলাম। হঠাৎ করেই ভাবলাম যে ছুটি যখন আছে একটুখানি দিনটাকে একটু মনে করা আর কি। তো ভাবলাম কোথায় যাই না যাই, এবার আমাদের ততক্ষণ আর কি খিটপিট চলতে থাকে যতক্ষণ না গাড়ি স্টার্ট দেওয়া হয়। এবার গাড়ি চলতে শুরু করেছে, এবার প্ল্যানও হয়ে যাবে অন দ্য ওয়ে। আমাদের বিশেষ দিনে নীলু আমাদের সঙ্গে থাকবে না, এটা হতে পারে? ইয়েস, এটা নীলুর সঙ্গে আমাদের প্রথম অ্যানিভার্সারি। ইয়েস, ও এসেছিল আমাদের জীবনে মার্চ মাসে, তো এটা প্রথম। যাই হোক, তো সকাল থেকে মা বাবা দিদা শাশুড়ি মা শ্বশুর মশাই সবার সঙ্গে ফোনে আর কি গল্প হয়ে গেল। তারপরে প্রিং 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 করে ফোনে কিছু মেসেজ হয়ে এলো। তারপর আমরা আমাদের দক্ষিণাও পেয়ে গেলাম সেলিব্রেট করার জন্য। আসলে এইগুলো আর কি তোলা থাকে, তারপর আবার পরে কোথাও ঘুরতে গেলে কাজে লেগে যায়। যাই হোক, তো যেটা বলছিলাম যে কিছু মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করা, সেটা হচ্ছে আজকের দিনে 3 বছর আগে এই সময় আমার গায়ে হলুদ বৃদ্ধি সমস্ত কমপ্লিট। মোটামুটি এখন কি করছি, 2:30 বাজে, তার মানে সাজতে বোধহয় শুরু করে দিয়েছি। যাই হোক, দিনগুলো মনে পড়লে এত ভালো লাগে। আর শুরু থেকে যদি একটু শুরু করি, সেটা হচ্ছে শুভেন্দুর সাথে আমার আলাপ হওয়াটা। শুভেন্দুর সাথে আলাপ হওয়ার পর মোটামুটি 7-8 বছর পর আমাদের বিয়ে, তারপরে এই 10-11 বছরের পরিচয়।
সব মিলিয়ে মানে খানিকটা ভাবলে না এত অবাক লাগে। কারণ শুভেন্দুর সাথে আমার দেখা হওয়াটা পুরোটাই ডেস্টিনি, কারণ ডেস্টিনি না হলে, আর ওই কারণেই না আমি ডেস্টিনি এত বিশ্বাস করি। কারণ কি বলবো, ওর আমার সাথে দেখা হওয়ার কথাই না, তাই না? শুভেন্দুর প্ল্যান ইচ্ছা ছিল হচ্ছে সেন্ট জেভিয়ার্সে পড়ার, তো তারপরে ও আর লিস্ট আউটের জন্য অপেক্ষা করেনি, কারণ তার আগেই ও আশুতোষ কলেজে নাম উঠে গেছিল। এবার আমাকেও আমার বাবা বলেছিল যে ঠিক আছে তুই বাড়ির কাছে কলেজে ভর্তি হয়ে যা। তাই হয়েছিলাম না, আমার জানি না তখন কেন আশুতোষ কলেজটাই ওরকম ছিল, ভাগ্যিস ছিল। তো তারপরে একসাথে এক বেঞ্চে নোটস তৈরি করা, পড়া তৈরি করা থেকে এখন কোথায় কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে, কোথায় আরো কি কি ভাবে সেভিংস করা যায়, এই গোটা জার্নিটা সত্যি বলছি প্রত্যেকটা মানুষের কাছে, এটা তো শুধু আমার জীবনে না, প্রত্যেকটা মানুষের কি বলবো বেঁচে থাকার পথে যাদের যাদের সাথে আলাপ হয়, তারপর যে মানে মানুষটার সাথে সারা জীবন কাটা এসে যারা কো প্যাসেঞ্জার হয়ে যায়, কো প্যাসেঞ্জার আমরা লাইফের কো প্যাসেঞ্জার, লাইফের গাড়ি। তারপর তো বিয়ে নিয়ে আর এক প্রশ্ন আর কি কাব্য, সেটা হচ্ছে শুভেন্দুকে তো আমি বিয়ে করতে চাইনি, মানে শুভেন্দুকে বিয়ে করতে চাইনি মানে হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার আরেকটু সময়ের দরকার ছিল। কারণ আমার মনে আছে যখন আমি 2018 সাল সবে আমি মাস্টার্সটা কমপ্লিট করে একটা চাকরি জয়েন করেছি, তো তখনই ওর বাড়ি থেকে বলা হলো যে এবার বিয়ে করে নিতে হবে। তো ন্যাচারালি আমি ভাবলাম যে বাবা আমি সবে একটা চাকরি পেয়েছি, মানে এখনো থিতু হয়নি, এখন বিয়ে করে নেবো কি হবে। তারপর আর ছোটবেলা থেকে বিয়ে নিয়ে এত রকমের কি বলবো নোশন মনের মধ্যে তৈরি হয়, তো আমি হচ্ছিলাম মানে সেই মেয়েটা যার বিয়ে নিয়ে না নিজের কোনো প্ল্যান ছিল। মানে ছোটবেলা থেকে মানুষ ভাবে না আমার একদিন বিয়ে হবে, পক্ষী রাজ্যে করে বর আসবে, আমি সত্যি বলছি সব কোনোদিন আমার মাথাতেও আসেনি, আমি ছিলাম নিজের জীবনে খুব সুন্দর। তারপর যখন মানে বিয়ের কথা আর কি পাড়া হলো, আমি তো পড়লাম ফ্যাসাদে, কারণ আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না 2018 সালে বিয়ে না করার। ও যা যা রিজন দিয়েছিল সেগুলোই খুব বোকা বোকা রিজন ছিল। প্রথমে বলছিল ও রান্না করতে পারে না, তাই ও বিয়ে করবে না। সেটা আরে বাবা আমি তো রান্না করতে পারি। আর ব্যাপারটা শুধু রান্না করা না শুভেন্দু, কারণ আজও আমাদের সোসাইটিতে এটা দেখা হয় যে মেয়ে ঘরের কি কি কাজ জানে, দেখা হয় কিনা বলো? তুমি এটা অস্বীকার করতে পারবে না। এটাও বুঝতে হবে যে তুমি কার সঙ্গে বিয়ে করছো তার উপর সেটা ডিপেন্ড করে। ইয়েস, এটা একটা দামি কথা বলেছে। ঠিক যেরকম বিয়ের জার্নিটা আমার কাছে ট্রাভেলের মতো, কিরকম মানে কোথায় যাচ্ছি সেটার থেকেও ইম্পর্টেন্ট কার সাথে যাচ্ছি। ঠিক বিয়ের ক্ষেত্রেও ফ্যামিলিটা কত ভালো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আমি যার সাথে থাকছি সেই মানুষটা কিরকম। তো শুভেন্দু আমার থেকে অসম্ভব বেশি ম্যাচিওর, সেটা হয়তো আপনারা ভিডিওর মারফত টুকটাক একটু বুঝতে পারেন হয়তো। মানে আমার মধ্যে ছিটে ফোটা যতটুকু যাই ম্যাচিউরিটি আছে, শুভেন্দু সেটা মোটামুটি আরো বছর 5-7 আগে বোধহয় কাটিয়ে এসেছে। ওই ইম্যাচিউরিটি ওর মধ্যে কোনোদিনই নেই, ও বরাবরই একটু দাদু দাদু টাইপের, আমি তো বলি ওকে। মানে আর ও ভীষণ না মানে প্র্যাকটিক্যাল মানুষ, মানে আমি যেমন একটু স্বপ্নে বাঁচি, ভাবি হ্যাঁ এরকম হবে কোনোদিন ওরকম হবে, শুভেন্দু না, ও ঠিক ততটুকুই স্বপ্ন দেখে যতটুকু ও নিজে বাস্তবায়িত করতে পারে। এটা অবশ্য মাঝে মাঝে আমার একটু মনে হয় যে কি রে বাবা, তার মানে কি স্বপ্ন দেখবো না, ও অ্যাকচুয়ালি এরকম আর কি হয় না দুটো মানুষ। এই কারণে আপনারা অনেকে বলেন না যে তোমরা অড কেন, আমাদের মধ্যে টেকনিক্যালি কোনো মিলই নেই, মিল খালি একটা জায়গায় আমাদের কিছু ফুড হ্যাবিট সেম দুজনে, আর বেড়াতে আমরা খুব ভালোবাসি, এই দুটো বাদে আমরা দুজন সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। এবার কি হয়, যেহেতু ডেইলি লাইফ ব্লগ করি না সেহেতু আপনাদেরকে বোঝানোটাও কঠিন যে আসলে কোথায় কোথায় অমিল, মানে কোথায় কেন আমরা অড। তো যেটা বলছিলাম ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আমাকে যখন ওদের বাড়ির তরফ থেকে বলা হলো যে এবার তোমাদের বিয়ে দিয়ে দেওয়া হবে, তা আমি একটুখানি আকাশ থেকেই পড়েছিলাম। কারণ আমি যেহেতু মানে এমন একটা পরিবারে বড় হয়েছি, মানে আমি ভীষণ লাকি মনে করি যে আমার বিয়ের কথা কোনোদিন আমার বাবা মা আমাকে বলেইনি, আলোচনাই করেনি। অনেক বাড়িতে কি হয়, মাধ্যমিক পাস করতে না করতেই, এইচএস পাস করতে না করতেই তারপর গ্রাজুয়েশন হয়ে গেছে, তো মানে অনেক পড়াশোনা করে ফেলেছে, আর মাস্টার্স হয়ে গেছে বলে তার কোনো কথাই নেই, এবার তো বিয়ে করে নিতেই হবে। আমার বাবা মা কোনোদিন আমাকে বিয়ের জন্য কোনো চাপও দেয়নি, বলেও নি যে এবার তোকে আমি বিয়ে দেবো, রেডি হ বা ইত্যাদি কোনো কিছু। তো হঠাৎ করে যখন ওদের বাড়ির তরফ থেকে আমাকে এরকম বললো যে এবার 4 হাত এক করতে হবে, তখন আমি না একটু রিয়াক্ট করে ফেলেছিলাম।
তো আমি বলেছিলাম যে না, আমি এখন বিয়ে করব না। এবার এইটা করাতে ন্যাচারালি আমি অনেকের কাছেই জাজড হয়েছিলাম, যেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি একটা জিনিস খুব মনে করি যে সেদিন আমি বিয়েটা আটকেছিলাম বলেই আমি আরো 4 বছর মতো এক্সট্রা আমি হাতে টাইম পেয়েছিলাম। কারণ 2018 গেল, 19 গেল, 20 সালে কোভিড চলে এলো। আর কোভিডের জন্য 20-21 এই দুটো মানে মোট 4 বছর আমি টাইম পেয়েছিলাম। তো আমার যা যা ছোটখাটো যা যা প্ল্যান পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেইটা মোটামুটি আমি 4 বছরে কিছু কিছু পূরণ করেছি। আর আমার স্বপ্নগুলো না খুব একটা এক্সপেন্সিভ না, মানে অ্যাফোর্ডেবল আর কি। তো সেগুলো আমি করে নিয়েছিলাম। তো এখন আমি সামহাউ খুব এটা ফিল করি যে নিজের মনের ডিসিশনের ঊর্ধ্বে না কোনো কিছু না। কারণ আমি আজ আমার এই এত বছরের জীবনে আমি কোনো বিষয় নিয়ে না ডিপেন্ড করি না। আমার এটা একটা খুব শান্তির জায়গা যে আমি কোনো কিছুর জন্য না কাউকে দোষ দিই, না কাউকে দায়ী করি। কারণ সেদিন আমি হয়তো যদি রাজি হয়েও যেতাম, জানি না আমার জীবনটা হয়তো অন্যরকম হতো, আর একরকম হতো, কিন্তু হয়তো এইটুকু মনে হতো যে ইস আরেকটু হয়তো দেরি করলে আমি এটা করতে পারতাম বা ওটা করতে পারতাম। যাই হোক, তো এটাই বলবো, সবসময় নিজের মনটা, নিজের ইনটিউশনকে ফলো করা উচিত। মন যেটা বলছে সেটা সবসময় ফলো করলে না জীবনে কাউকে না দোষী সাব্যস্ত করতে লাগে না। তা মনে হয় যে না, আমি যেটা করেছি সেটা আমার নিজের ডিসিশন। তো যাই হোক, তারপর তো 2021 সালটা আমরা পুরোপুরি মোটামুটি শপিং, ভিলা বুকিং এই সমস্ততেই কাটিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের আশীর্বাদ হলো 2021 সালের নভেম্বর মাসে। সেটাও বেশ একটা খুব সুন্দর অনুষ্ঠান করা হয়েছিল, সবাই এসেছিল, মানে পরিবারের সবাই আর কি। তখন খুব একটা বেশি বাইরের লোককেও বলা হয়নি, কারণ কোভিডের যেহেতু একটা টেনশন ছিল। এবার আশীর্বাদ যখন হলো তখন কেবলমাত্র শুভেন্দুর আশীর্বাদ হয়েছিল, আমার আশীর্বাদটা হয়নি। তো যাই হোক, আমার আশীর্বাদ হয়েছিল বিয়ের দিন। আশীর্বাদের পর মানে নভেম্বরে আশীর্বাদ হলো, 2021 সালের ডিসেম্বর মাসে আচমকা আমার বড় জেঠু মারা গেলেন। মানে ওই টাইমটা আমাদের ফ্যামিলির জন্য, মানে দুই তরফের ফ্যামিলির কথাই বলছি, মানে এতটাই মানে আকস্মিক ছিল। মানে অনেক সময় হয় না যে মানুষ দীর্ঘ রোগ ভোগ করছেন, মারা গেলেন, বাড়ির মানুষ একটা মানসিকভাবে প্রস্তুত থাকে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু উনার মৃত্যুটা এতটাই সাডেন, মানে হঠাৎ উনি একদিন মারা গেলেন, মানে বড় জেঠু আর নেই, এরকম একটা দিন। তো সেদিন মানে ভাবতে পারছেন যে পরের মাসে বাড়ির মেয়ের বিয়ে, প্রত্যেকটা বাড়ির মানুষ, ওর বাড়ির সবাই ভীষণ আর কি আমরা ভেঙে পড়ি। তো তারপর বড়দের সবার ডিসিশনে এটাই ঠিক হলো যে যেহেতু বাড়ির মেয়ের বিয়ে নাকি আটকায় না, তো বিয়েটা হলো 2022 সালের 24শে জানুয়ারি। তো ওই রকম একটা মানসিক পরিস্থিতি আমি দেখেছি। আমার ভাগ্যটাই খানিকটা এরকম, কোনো কিছু খুব ভালো হওয়ার সাথে সাথে না এমন একটা ঘটনা ঘটে যায় বা এমন কিছু ঘটে যায়, মানে সেটা না সারা জীবনের একটা মনে থেকে যায়। মানে কোনো কিছুতে না আমি আজ অব্দি আটকাইনি, মানে বাধাপ্রাপ্ত হয়েছি তা না, কিন্তু পথটা না খুব একটা মসৃণ হয়নি, তাই না? এটা শুভেন্দু আমাকে বলে যে তোর এটা একটা আছে। যাই হোক, তো সবকিছুকেই আমি এইভাবে হাসি দিয়ে অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করি। আগে তো খুব ভেঙে পড়তাম, মানে খুব রিয়াক্ট করতাম, কাঁদতাম, প্রচন্ড একটু অ্যাঙ্গার ইস্যু ছিল আমার, কারণ একটু ইন্ট্রোভার্ট তো। অ্যাঙ্গার ইস্যু তো একটু ছিল। আসলে আমি ক্যামেরা ধরেই না আপনাদের সাথে এত বকি, মানে সামনে কোনোদিন দেখা হলে আমি না কি বলবো, মানে মানুষ আমি একটু কম কথা বলি বাই নেচার, হয়তো এটা মনে হয় না খুব একটা, বাট এটাই সঠিক। ওরে এক্সট্রোভার্ট রূপ আমি দেখছি যবে থেকে ও ব্লগ করে খাবে। ইয়েস, এটা ঠিক কথা। আমি এক্সট্রোভার্ট কি, তাও ক্যামেরার সামনে, বলো। যাদের সাথে আমাদের এতদিন দেখা হয়েছে সামনে থেকে, মানে আমি এতটাই স্পেলবাউন্ড হয়ে যাই যে এই মানুষটা আমাকে ভিডিও দেখে চিনতে পারে, আমি কিছু বলতেই পারি না। যাই হোক, তারপরে 2022 সালেও যে বিয়েটা হয়েছিল আমাদের, আসলে আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডটা না একটু তফাৎ। আপনাদের বলি, মানে শুভেন্দু কিন্তু প্রপার বাঙালি না। হ্যাঁ, মানে প্রপার বাঙালি না, মানে আমার ঠাকুরদা এসেছিল পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ থেকে। তো সেই কারণে কালচারালি কিছু ডিফারেন্স আছে। আমার বাড়িতে আমার ঠাকুমা পশ্চিমবঙ্গের মানুষ নন, আমার ঠাকুমার বাড়ি ছিল হচ্ছে বিহারের পান্ডেপট্টি বলে একটা জায়গা, এটা হচ্ছে পূর্ণিয়ার ভিতরে। তো আমাদের বাড়িতে আমরা নিজেদের মধ্যে একটা ভাষাতে কথা বলি, সেটা হচ্ছে কুর্থা, লোকাল ওটাকে খোট্টা বলে, কিন্তু ওটা আসলে মাগধী অপভ্রংশের একটা ভাষা। তো সেই কারণে
বিয়ের নিয়ম কারণেও অনেক ডিফারেন্স আছে, তো সেই জন্য একটা সমস্যা হয়েছিল বিয়ের সময়। সেই সময় ব্যাপারটা সমস্যা বললে সমস্যা, মানে যেহেতু একটা তফাৎ ছিল, অনেক বিষয় আমরা আগে থেকে প্ল্যান পরিকল্পনা করিনি, ফলত দিনের দিন অনেক হ্যাপাজার্ড হয়েছিল, জানেন তো। তো একটা কথা আছে না, মানে রবি ঠাকুর লিখেছিলেন যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তো এইটা যতটা মানে মনে মনে ভাবি যে না ঠিক আছে নিয়ে নি, এটাও হজম করি, এটাও নি, কিছু কিছু জিনিস না মানুষ তো ট্রল খারাপ লাগাগুলো থেকে যায়। এটাও বলবো যে আমরা হতে পারে আমার ঠাকুরদার বাবা বা ঠাকুরদা বা আমাদের বাড়ির ভাষা, এদিক থেকে যদি আপনি ভাবেন যে আমরা বাঙালি নই, কিন্তু বিষয় হচ্ছে আমরা কিন্তু বহু বাঙালি পরিবারের থেকে অনেক বেশি বাঙালি বাই কালচার। কেন? কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে বাই প্যাশন একজন ফিলাটেলিক কথার অর্থ হচ্ছে যারা পুরনো জিনিস কিউরেট করে, অর্থাৎ ওল্ড অ্যান্টিক্স হতে পারে, ডাক টিকিট হতে পারে, এইগুলো কালেক্ট করে, ম্যাগাজিনস, বই। তো সেই কারণে আমাদের বাড়ির এডুকেশনাল যে অ্যাটমসফিয়ারটা সেটা সম্পূর্ণরূপে বাঙালি, এবং অনেক বাঙালি পরিবারের থেকেও বেশি বাঙালি। আমি ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়েছি, বিভূতিভূষণ পড়ে বড় হয়েছি, কিন্তু ওই আর কি বাড়ির ভেতর একটা ভাষার একটা কালচার রয়েছে, এবং আমার ভাষা শুনেও আপনি বুঝতে পারবেন যে আমি যতটা পোক্তভাবে কুর্থাটা বলতে পারি বা হিন্দিটা বলি, ঠিক ততটাই চেষ্টা করি সঠিকভাবে বাংলাটাও বলার। তো সেই কারণে আমি যখন দেখছি যে এখানে বরং যারা বাঙালি, যাদের পদবী বা যারা বাঙালি, তারাই এখন অনেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে অনেকেই বাংলাটা ঠিকঠাক বলতে পারে, সেটা তাদের দোষ না, আমার মনে হয় সেটা হ্যাবিট, সেটা আর্থসামাজিক পরিস্থিতি, আমি তাদের দোষ বলছি না। যাই হোক ওসব দিকে যাচ্ছি না, মেন কথা যেটা সেটা হচ্ছে এরকম অনেক এমন কিছু অনুবিপ্রেত ঘটনা ঘটেছিল যেটা আমার মেনে নিতে একটু অসুবিধা হয়েছিল, সেটা আমি, তবে সেই সব দিক থেকে আমি ভীষণ লাকি যে এই লোকটা প্রত্যেকটা পরিস্থিতিতে আমার জায়গাটাকে মানে আমাকে জাজ না করে কিন্তু আমাকে বুঝিয়েছিল, মানে আমাকে বলেছিল যে এই ঘটনাটা তো এই মুহূর্তে আমি বদলাতে পারছি না, তো মেনে নাও, বা ঠিক আছে এটা তুমি এখন আমার মুখের দিকে তাকিয়ে মেনে নাও, মনে আছে? বদলাতে পারছি না কেন? কারণ হচ্ছে যাদেরকে আমি বদলাতে বলবো তাদের ওটা সেন্টিমেন্টে চলে যাবে, যে তাদের মনে হবে বাবা আমাদের বাড়ির ছেলে আমাদেরই নিয়মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, সেইটা আমি হতে দিতে চাই। তবে এবার কি হবে মানে ব্যাপারটা বলুন তো, আমি আবার ভাবছিলাম যে আমি তো জলে পড়ে নেই, তো আমি কেন সবটা মেনে নেব, মানে আমার মধ্যে তখন ঝাঁসির রানী আর কি। যাই হোক, তখন একটু ওর ইম্যাচুরিটিও কাজ করছে। হ্যাঁ, ইম্যাচুরিটি বলবো না, আমি খুব যে সবটা ভুল বলেছিলাম তা না। ও ভুল বলেনি, আমি সেটা বলছি না। আসলে আমাদের জীবনে চলার পথে না সবসময় ঠিক ভুলটা ব্যালেন্স করা যায় না, মানে ভীষণ সত্যি কথা। অনেক ভুল আমাদেরকে জীবনে মেনে নিতে হয়। আমি জানি যে সামনের লোকটা ভুল বলছে বা কথাটা ভুল, শুধু ভুল না, শুভেন্দু মিথ্যা কথা, মানে অনেকের ভালোর জন্য আমরা কত মিথ্যা বলেছি। এক্স্যাক্টলি, আমি এটা স্বীকার করছি, এটা মানে অত তো ডিটেইলে ভাবে বলা যায় না, কারণ দেখুন আমার হাতে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সবার হাতে তো সেটা নেই, এবং আমি চাই না কাউকে এরকম ভাবে ডিমিন করতে বা কারোর নামে এরকম নিন্দা করতে অন ক্যামেরা, কখনো না। কিন্তু আমি এটুকু বলতে চাই যে মানুষ অনেক ক্ষেত্রে কি হয় না, নিজেদের বিচার বুদ্ধিটা না চাপিয়ে দিতে চেষ্টা করে, তো ওই ফাঁকফোকর থেকে বেরিয়ে আসাটাও একটা টাস্ক, কিন্তু যেটা আমি বিয়ে না হলে হয়তো শিখতাম না, সত্যি কথা বলছি। কারণ এরকম টাইপের ফাঁপড়ে আমি অনেক আগে কখনোই পড়িনি, মানে প্রচুর আমি ফাঁপড়ে পড়ে আমি ঠেকে শিখেছি, দেখে শিখেছি। আসলে প্রেম করার সময় ইন্দ্রাণী ভেবেছিল যে প্রেম আমরা যেরকম করছি ঘুরে ফিরে বেড়াচ্ছি, হ্যাঁ তখন তো মানে পাঞ্চি বানু উঠতে ফিরো মস্ত গগনবি হচ্ছে, দুজনে মিলে ইনকাম করব, ঘুরে বেড়াবো, এই ছিল আমাদের জীবন। এর বাইরে আবার কি হয়? এর বাইরে কিছু হয় না, কিন্তু এর বাইরে যা হওয়ার হয় আর কি। যাই হোক, তবে আমি এটুকু বলতে পারি প্রত্যেকটা মানুষ যারা আমার জীবনে, আমি যাদেরকে কি বলবো ইনিশিয়ালি ভুল বুঝেছি, খারাপ ভেবেছি, সেই মানুষগুলোর জীবনে দরকার ছিল, তাই জন্যই হয়তো আমি ঠিক ভুল এখন আরো বেশি ভালো করে বুঝতে পারি, মানুষকে চিনতে পারি। তো সেই আর কি, মানে আমি আমার বাবা মার কাছে ভীষণই গ্রেটফুল, প্রত্যেকটা ছেলে মেয়ের মতো ও তাই।
যে আমাদেরকে এতটা স্পেস তারা দিয়েছেন, আমাদের কোনো কিছুতে তারা কোনোদিন আটকায়নি। মানে সত্যি বলতে আমি আমার বিয়েটা একদম জাস্ট এরম ভাবে হয়েছে, আমি কোনোদিন আমার বাবাকে বলিও নি যে ওর সাথে আমার এরকম সম্পর্ক আছে, কোনোদিন বলিনি। তো বাবা তো বাবাই হয়, সেটা তো বুঝতে পেরেছি। কাকুর সঙ্গেও যে আমার কথা হয়নি তা নয়, কিন্তু আমাদের মধ্যে বিষয়টা প্রচ্ছন্ন ভাবে ছিল। মানে বিষয়টা আজকাল যেমন, সত্যি কথাই বলছি, আজকাল অনেক ইউটিউব চ্যানেল তো দেখি যে সেখানে হবু শ্বশুর দিব্যি জামাইয়ের সঙ্গে একদম খোলাখুলি নিয়ে আলোচনা করছে। আমার ইউটিউব চ্যানেল দেখিস তুই এটা? না না, তুই চালাস না, কানের কাছে ভেজর ভেজর করে চলে। আমি কাছে দেখি যে হবু শ্বশুর, তার মানে লুকিয়ে লুকিয়ে লোকের ব্লগ দেখে। বল তুই কার ব্লগ? আরে আমি কারো ব্লগ দেখি না। আরে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না, ফেসবুকের তো স্ক্রল করলেই কত ভিডিও আসে। আমার কি টক্সিক ফিড, তো এসব দেখবি না। তো যাই হোক, তো এই যে এই সব যে হয়, না অতটা সহজ ওইরকম ভাবে ছিল না, বাট একটা তো ভরসার জায়গা ছিল, মানুষকে দেখে বোঝা যায় না যে হ্যাঁ মানে শুভেন্দুর সাথে আছে, ঠিক আছে, তারপরে আর কোনো প্রশ্ন করতো না এরকম। আমার সঙ্গে কখনো বিয়ে থা এসব নিয়ে কথা বলেনি, আমিও কোনোদিন বলি। মানে কলেজ জীবন থেকে ও আমার এত ভালো বন্ধু হয়ে থেকেছে, পরবর্তীতে আমার পরিবারের সাথে ওর যোগাযোগ হয়েছে, তাদের কাছেও এত প্রিয়। তো সেই থেকে ওর সাথে আমার একটু তুই তুকারিরই সম্পর্ক, মানে আমি ওকে তুই করেই কথা বলি। তো এইটাও অনেকে মন্তব্য করেন যে কেন তুই বলি। আসলে যে মানুষটার সাথে আমি একসঙ্গে পড়াশোনা করে এতটা পথ এসেছি, তাকে হঠাৎ করে যদি আমি তুমি তুমি করি, মনে হয় যেন মানে অন্য মানুষের সাথে কথা বলছি, মানে এর সাথে কথা বলছি মনে হয় না। তো সেই কমফর্ট জোনটা থেকেই মানে ফার্স্টে তুই বেরিয়ে আসে। এবার ও আমাকে কখনো তুই বলে, কখনো তুমি বলে। তো ঠিক সেই রকমই বন্ধু, এবং তার বাবা মাকে আমি কাকু কাকিমাই বলে এসেছি, এবং বিয়ের পরে সেইটা কাকু কাকিমাই থেকে গেছে। মানে আমিও আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে কাকু কাকিমা বলি, ও কিন্তু আমার বাবা মাকে কাকু কাকিমা সম্বোধন করে। এবার শুরু থেকে আমি যেমন আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে তুমি বলে এসেছি, ও কিন্তু আবার শুরু থেকে আমার বাবা মাকে আপনি বলেছে। এইবার বুঝি না, এই কমফর্ট জোনটা এমনই, ও না আপনি থেকে তুমিতে যেতে পারবে, আমিও হয়তো তুমি থেকে আপনিতে কখনো যেতে পারবো না। তো এই কমফর্ট জোনটা আশা করি আপনারা বুঝবেন যারা এরকম কলেজ লাইফে প্রেম করে বিয়ে করেছে। তো এটাই কারণ। আর আমাদের মধ্যেকার মিউচুয়াল রেসপেক্টটা ভরপুর আছে, এটা ভাববেন না যে তুই তুকারি করছি বলে ওকে আমি মানে খুব ইয়ে করি, একেবারেই না। মানে বন্ধুত্বের সম্পর্কে যতটা হাসি ঠাট্টা আর কি থাকে সেগুলো তো থাকবে, প্লাস মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা না সব থেকে উঠে। এটা তো আমার ভীষণ মনে হয় যে একটা মানুষ যদি আমার অস্তিত্বটাকে রেসপেক্টই না করে, আমার ভালো লাগা মন্দ লাগাগুলোকে গ্রাহ্যই না করে, তাহলে সে মানে কি বলবো, না সে ভালো লাইফ পার্টনার, না সে ভালো ট্রাভেল পার্টনার। खुसरो दरिया प्रेम का उल्टी बाकी था, जो उबरा सो डूब गया, जो डूबा सो पार। पिया घर आए जी, पिया घर आए, पिया घर आए जी, पिया घर आए। भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, ऐरी सखी मोरे पिया घर आए, ऐरी सखी मोरे पिया घर आए। भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, ऐरी सखी मोरे पिया घर आए। अपने पिया की मैं बल बल जाऊं, अपने पिया की मैं बल बल जाऊं। चरण लगायो निर्धन को, चरण लगायो
निर्धन को ऐरी सखी मोरे पिया घर आए, ऐरी सखी मोरे पिया घर आए। भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को। खुसरो बाजी प्रेम की जो मैं खेलूं पी के संग, जीत गई तो पिया मोरे, जो मैं हारी पी के संग। বিয়ের সময় মানে বিয়ের আগে বা আগের বেশ কিছু মাস যেহেতু বেশ কিছু মেন্টাল একটা কি বলবো টার্ময়েল ছিল, তো সেই সবের পর যেদিন আমার ফাইনালি বিয়ের দিন মানে যেদিন আমি ছাদনাতলে ওকে প্রথম দেখলাম, আমি তো পুরো হাউমাউ করে কাঁদছিলাম। মানে যাকে এটা না আমার অদ্ভুত লেগেছিল যে মানুষ শুভ দৃষ্টিতে দুজনকে দেখে একটু হাসবে, লজ্জা পেতে হবে না, কারণ আমাকে দেখে তো লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আগে থেকেই তুই আমাকে চিনিস। কিন্তু কেঁদে উঠলি কেন হাউমাউ করে? ওটাই বলছি যে মনের মধ্যে এত উথাল পাতাল চলছিল যে এটাই মনে হচ্ছে যে ফাইনালি সেই মানে সেই মুহূর্তটা। তো সাধারণের মধ্যে গাড়িটা রেখে আমরা একটু যাচ্ছি হেঁটে হেঁটে। কোথায় খাবে বলো, কিরকম খাবে? চাইনিজ খেতে চাও? এখানে কিমলি আছে। ওই যে সামনেই হচ্ছে কিমলি। তাহলে ইয়ে আছে, করিমস আছে, রাস্তাটা ক্রস করে। হতে পারে, ওটাই হোক। বিরিয়ানি শুনেই একদম হতে পারে। বিরিয়ানি রান্না কিছুও খেতে পারি। চলো দেখি কি আছে। খাবো তো সেই বিরিয়ানি, আমি জানি। যাই হোক, লাঞ্চটা বেশ অনেকটাই লেট হয়ে গেল, এখন 3টে বাজে, 3টের একটু বেশি বাজে, সোয়া 3টে। চলুন খাওয়া যাক। তো প্ল্যান মাফিক আমরা চলে এসেছি করিমসে, আর এসে অনেক কিছু দেখলাম, অর্ডার করলাম সেই মাটন বিরিয়ানি, আর সঙ্গে শুভেন্দু কি দিয়েছে, মাটন বুর্রা কাবাব। তো ব্যাপারটা একেবারেই বুড়া নয়, খুবই খাসা। এর আগে একবার খেয়েছিলাম, তো খাবার আসুক তারপর দেখাচ্ছি। হেভি ব্যাপার। এখন দাও দাও করে আগুন দেখে আমি না খানিকক্ষণ মানে থমকে গিয়ে বমকে গেছিলাম। ক্যামেরাটা চালু করতে আগুন দেখে আমি না, হ্যাঁ, পুরো ট্রেটা যেটাতে উনি সার্ভ করলেন এটা আমি নিলাম হচ্ছে ক্লাসিক মোহিতো, বেশ ইউনিক আর কি এদের সার্ভিং স্টাইলটা। থ্যাংক ইউ। খেয়ে দেখি কেমন তর্স হয়েছে না তো আগুন। বাহ, কেমন? ভালো খেতে। ভালো খেতে? একটু ঠান্ডা, আর একটু পরে তুই খা। আমি নাও খেতে পারি, তুমি খাও না। আসলে সকাল থেকে একটু আমার গলাটা আজকে একটু ইয়ে আছে আর কি। ফোন করেছি। খুব ভালো। বাহ,
মাটন ভালোবাসলে এই রেসিপিটা করিমসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। মাটন বুরা কাবাব ভালো লাগে। হাত দিয়ে আমি হাত দিয়েই খাবো। কিছু বলার নেই, আমরা জানি এদের টেস্ট কেমন। A few moments later. ইন্দ্রাণী পরে নিয়েছে একটা ঝাপাড়ি ঝুল্লা, আর তারপরে হাঁটতে পারছে না। ওটার এই ড্রেসটার দশা আছে লুঙ্গির মতো। লুঙ্গির মতো বেঁধে দিতে হবে, আর গোটা রাস্তা দিয়ে ঝাঁক দিতে দিতে যাচ্ছে। চল। তো এখন আমরা ডিসাইড করলাম যে বাড়ি যাওয়ার বদলে একটা সিনেমা দেখা যাক, তাই তো? কি সিনেমা দেখবো আমরা? বিনোদিনী দেখবে? দুটো অপশন আছে, সত্যি বলে সত্যি কিছু নেই আর বিনোদিনী। ওইটা দেখি। কোনটা? এটার বড় নাম। ঠিক আছে চলো একটু দেখে নাও সিট অ্যাভেলেবেল কিনা। না টিকিট আছে তাহলে? মানে দুটোরই মানে আর কি সিট রয়েছে। আমরা চলো যাওয়া যাক। আমাদের চেনা মলে যাব না, আমরা যাব হচ্ছে অ্যাক্রোপলিস। হ্যাঁ সেটা তো বিরাট অচেনা। না মানে আমরা ইউজুয়ালি আমাদের একটু বাইরে কোথাও যাই সাউথ ছেড়ে, তাহলে ফিরতে দেরি হয়ে যাবে। ফিরতে দেরি হবে, আবার ওখানে কিন্তু সিনেমা আদেও এই সিনেমাগুলো আছে কিনা আমি চেক করিনি। আর একটা মজার কথা আপনাদের বলি, আমাদের আশীর্বাদের অনুষ্ঠান, বিয়ে, কলকাতা রিসেপশন, মালদার রিসেপশন, এই 4টে ইভেন্টেই আমরা দুজনে কেউ একটু শান্তি করে খেতে পারি। তো তাই জন্য প্রত্যেক অ্যানিভার্সারিতে দুজনে একটু শান্তি মাথায় খাওয়া দাওয়া করি। আর বাকি মা বাবার সঙ্গে আজকে আমার দেখা হবে না, তবে খুব তাড়াতাড়ি দেখা করব মা বাবার সাথে। একটু অনেকদিন কোনো প্ল্যান হয়নি আর কি। আমাদের বিয়ের কোনো খাসির মাংসের টেস্ট আমি বলতে পারবো মানে না ওদের বাড়ি না আমাদের বাড়ির কারণ এটা হয়, এটা খুব স্বাভাবিক। নিজের বিয়ের খাবার কে রসিয়ে কষিয়ে খেতে পারে? আমার টাকা খরচা হচ্ছে, আমি খাও না। কাটা হয়ে গেছে, তো একটু এখন হাতে সময় রয়েছে, একটু ঘুরে ঘুরে বেড়াবো, তারপর সিনেমা দেখে বাড়ি। আমি তো বললাম যে চল একটু বসি ক্যান্টিনে, ওই ক্যান্টিন বলছি, ক্যান্টিন ওই ফুড কোর্টে। এই অবস্থা এই জন্যই অফিসগুলোর উচিত যে এমপ্লয়িকে অফিসে ডাকা, যে দেখে যান ক্যান্টিন কেমন দেখতে হয়। শো শুরু হতে আর মিনিট 10 বাকি, তো মধ্যিখানে আমরা অনেক কিছু করলাম। স্পেন্সারে গেলাম, বেশ কিছু জিনিস কিনলাম ঘরের, বাজারও করা হলো আজকে। তো এইসব করেই কাটছে আর কি আমাদের। কেমন লাগছে? বিয়ের 3 বছর পরে বিবাহ বার্ষিকীর দিন বোধহয় বাজারই করার থাকে। তো স্বাদ আল্লাহ থাকতেই পারে যে তার কথা। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের মোটামুটি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাও কিন্তু ফলো করে দিতে হবে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে আরাকু ভ্যালিতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। রে